নমস্কার। মুখোমুখি কিছুক্ষণ অনুষ্ঠানে আজ আমরা আলোচনা করব যে কোন পথে পশ্চিমবাংলার শিল্প, কোন পথে পশ্চিমবাংলার অর্থনৈতিক পরিস্থিতি এগোবে। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা এসেছিলেন এবং ভোট প্রচারের সময় যে সংকল্পপত্র তারা এই পশ্চিমবাংলার ভোটের জন্য জারি রেখেছিলেন, সেখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি তারা দিয়ে গেছিলেন যে পশ্চিমবাংলা থেকে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা, যে সমস্ত মেধারা বিভিন্ন দেশে, বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে, তাদেরকে আর বাংলা ছেড়ে যেতে হবে না। যদি বিজেপি সরকার এ রাজ্যে ক্ষমতায় আসে তাহলে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং বাংলার যে ভগ্নপ্রায় পরিস্থিতি, অর্থনৈতিক ব্যবস্থার, সেই ব্যবস্থার প্রভূত উন্নতি করা হবে। সেই উন্নতি কোন পথে হবে, কিভাবে পশ্চিমবাংলার অর্থনৈতিক পরিকাঠামো ঢেলে সাজিয়ে সেখান থেকে উন্নতি করা সম্ভব হবে। আমরা দেখেছিলাম 60-এর দশক, 70 দশকের এই বাংলার উন্নতি যথেষ্ট ছিল। তখন এই দেশের মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল বাংলা। সেই জায়গা থেকে 70 দশকের পর থেকে বাংলার কিন্তু আস্তে আস্তে উন্নতির ক্ষেত্রে, অর্থনৈতিক উন্নতি যথেষ্ট ভগ্নর দিকে বেরিয়ে গেছে। আমরা বর্তমান যে রাজ্য সরকারকে আমরা ফেলে এসে নতুন রাজ্য সরকার গঠন হয়েছে, সেই রাজ্য সরকারের আমলে কিন্তু আমরা দেখেছিলাম প্রায় 8 লক্ষ কোটি টাকা দেনা, 4 লক্ষ কোটি টাকা করে 4 লক্ষ কোটি টাকা পার মান্থ তাদেরকে সুদ দিতে হতো। সেই জায়গা থেকে বাংলা কিভাবে অর্থনৈতিক পরিকাঠামো ঘুরে দাঁড়াবে, এই বিষয়ে আমরা কথা বলব। ভারত চেম্বার অফ কমার্সের এমএসএমই ডিপার্টমেন্ট সাব কমিটির চেয়ারপারসনকে আমরা আজকে পেয়েছি, অচ্যুত চন্দ্র, তার সঙ্গে আমরা সরাসরি কথা বলব। দাদা, দুর্নিবার বাংলা আপনাকে স্বাগত। নমস্কার। যে বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব, যে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবাংলায় এসে এ রাজ্যের পরিযায়ী শ্রমিক হয়ে আর অন্য কোনো রাজ্যে যেতে হবে না, এ রাজ্যের যে অর্থনৈতিক পরিকাঠামো সেটা ঢেলে সাজানো হবে এবং অভূত উন্নতি করা হবে। কোন পথে এ রাজ্যের পরিকাঠামো, অর্থনৈতিক পরিকাঠামোর উন্নয়ন আসতে পারে বলে আপনি মনে করেন? দেখো, আমাদের এই রাজ্য একসময় ভারতবর্ষে তো বটেই, মানে তুমি যদি পুরনো মোগল জমানায় দেখো, আমরা পৃথিবীর 25% জিডিপি এখান থেকে হতো আজ থেকে 200 বছর আগে। তো আমাদের রাজ্যের, প্রত্যেক রাজ্যের একটা সুবিধে আছে, একটা অসুবিধা আছে। আজকে সেই জামানা এবং 60-70 দশকে যখন পশ্চিমবঙ্গ ছিল ভারতবর্ষের তৃতীয় স্থানে অর্থনীতিভাবে, প্রোডাকশনে, সব দিক দিয়ে, কিন্তু আজকে ওই পুরনো কাসুন্দি ঘেটে লাভ নেই। কারণ পৃথিবী বদলে গেছে, ব্যবসা বদলে গেছে, তার টেকনোলজি বদলে গেছে, তার সব কিছু বদল। আজকে পৃথিবীর একটা সময় ছিল যে আধা পৃথিবী ছিল সোশ্যালিস্ট বা কমিউনিস্ট, আধা ছিল ক্যাপিটালিস্ট। এখন সেটা প্রায় ভেঙেই গেছে। গোনাগুন্তি চায়না ছাড়া সোশ্যালিস্ট ইকোনমি নেই। চায়না নাম খাওয়া আসছে কমিউনিস্ট ইকোনমি, কিন্তু ওরা পুরো ক্যাপিটালিস্ট স্টাইলেই চলে, ওদের ইন্ডাস্ট্রি, ইনভেস্টমেন্ট সব। এবার প্রশ্ন হচ্ছে যে দেশগুলো, প্রত্যেক দেশ এবং ভারতবর্ষে প্রত্যেক স্টেট একে অপরের কম্পিটিটর। একদম। তো আজকে ধরো পশ্চিমবঙ্গ সরকারের যদি কিছু করতে হয়, তাকে কম্পিট করতে হবে ধরো পাশে উড়িষ্যার সাথে, কারণ এও ইনভেস্টমেন্ট আনার চেষ্টা করবে, ও করবে। হয়তো কম্পিট করতে হবে তামিলনাড়ুর সাথে বা অন্যান্য রাজ্যের সাথে। এইবার যে আমাদের নতুন একজন, আমাদের 60 বছর বাদে একটা ন্যাশনাল পার্টি পাওয়ারে এলো। একদম। আমরা 50 বছর ধরে স্টেট সেন্টার রিলেশনটা আমরা তিক্ততার সাথে দেখেছি। তো এই 50 বছর বাদে আবার এলো যে একটা ন্যাশনাল পার্টি আমাদের রাজ্যের জয় করে এলো, এবং যে পার্টি সেন্টারে পাওয়ারে, এর একটা বড় সুবিধে। এবার আসছি পশ্চিমবঙ্গর ফিউচার আমাদের কি, অর্থনৈতিক ফিউচার। একদম। সেখানে প্রথম কথা হচ্ছে যে দেখো, যে কোনো অর্থনৈতিক যারা বিশ্লেষক বা যারা এক্সপার্ট, যে অর্থনীতি থেমে যায় তাকে চাঙ্গা করতে প্রথম কাজ হচ্ছে, যেহেতু আমাদের টাকা নেই, অর্থ নেই, প্রথম কাজ হবে এই রাজ্যের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে কী হয়, তুমি যদি কোনো রাজ্যের
অর্থনীতি বা ইনভেস্টমেন্ট ইন্ডাস্ট্রি চালাতে যাও, আজকে মডার্ন যুগের হচ্ছে কমিউনিকেশন। কোনো মাল ম্যানুফ্যাকচার হলে তার ট্রান্সপোর্ট করতে গেলে যেন সময় না লাগে। একটা ছোট্ট উদাহরণ হচ্ছে আমাদের ফলতা এসিজেড, সেটা রুগ্ন দশা অবস্থা, হ্যাঁ। সে প্রায় 70% সব কারখানা বন্ধ হয়ে গেছে। তার কিছুটা কারণ ছিল রাজনৈতিক বুলিং, কিন্তু আরেকটা কারণ হচ্ছে ফলতা থেকে, ওটা তো এসিজেড মানে এক্সপোর্টার, ওর একটা মাল এক্সপোর্ট করতে গেলে ওই আমাদের জোকা থেকে ফলতার রাস্তা যা সরু, আর এখন দখল হয়ে বিল্ডিং হয়ে ওই কন্টেনার দিনের বেলা বেরোতে পারে না। এক্সপোর্টাররা কি দাঁড়িয়ে থাকবে তার বিদেশি বায়ার যে পোর্টে? তো তাকে ঘুরে আসতে হচ্ছে পুরো কলকাতা শহর দিয়ে, আবার ঘুরে যেতে হচ্ছে কোলাঘাট হয়ে হলদিয়া। তো এইটা ফলতা এক্সাম্পল দিলাম। আজকে যদি ফলতা থেকে এপার ওপর একটা ব্রিজ থাকতো, তাহলে ফলতা এক্সপোর্ট জোনের রমরমা আরেকটা বাজার হতো। তো প্রথম কাজ কি? প্রথম হচ্ছে আমাদের হলদিয়াটা বেশি নয়, কিন্তু আমাদের তো পশ্চিমবঙ্গর ভারতবর্ষের পুরনো পোর্টদের মধ্যে 200 বছরের পোর্ট হচ্ছে আমাদের খিদিরপুর। কিন্তু খিদিরপুর তৎকালীন যে জাহাজ চলছিল 200 বছর, এখনকার মডার্ন জাহাজ হচ্ছে বিশাল আকারের। তাহলে আমাদের করতে হবে ডিপসি পোর্ট। এই রাজ্যকে প্রথম ইনফ্রাস্ট্রাকচারে ডিপসি পোর্ট, যেটা আউটগোয়িং গভর্নমেন্টের প্ল্যান থেকেও তারা যে কোনো কারণে অনেক বছর ধরে শুনেছি আদানি আসছে, আসছে, কিন্তু সেটা তারা ইমপ্লিমেন্ট করতে পারে। একদম একদম। প্রথম যদি ডিপসি পোর্ট করা হয়, এতে একটা অন্য সার্ভিস ইন্ডাস্ট্রি তৈরি হবে। সেটা কি, আজকে পশ্চিমবঙ্গর ওপর ডিপেন্ডেন্ট ছিল গত 200 বছর নেপাল, বিহার, সিকিম, এমনকি নর্থ ইস্টের স্টেটগুলো, তারা পশ্চিমবঙ্গর পোর্টের ওপর নির্ভরশীল। এই পশ্চিমবঙ্গর খিদিরপুর পোর্ট এবং তার আশেপাশে অঞ্চলের রাজনৈতিক ঝামেলা বলো, তারপর ইনফ্রাস্ট্রাকচার 200 বছর রাস্তা চওড়া হয়নি, তারপর লেবার প্রবলেম, এই করে এইটা নষ্ট হয়ে গেছে। আজকে পশ্চিমবঙ্গর অনেক এক্সপোর্টার এক্সপোর্ট করতে এখানে কন্টেনার করে ট্রাক ভাড়া করে বম্বে পোর্ট থেকে এক্সপোর্ট করছে। তাহলে এই পোর্টের সার্ভিস আমাদের একটা ব্যবসা যাচ্ছে। এই পোর্ট চালু থাকলে কত ছেলে চাকরি পেত, কত লেবার কাজ পেত, তাহলে এটা ডেভেলপ হয়নি। প্লাস আমরা যে সার্ভিস দেবো নেপাল, ভুটান, সিকিম বা নর্থ ইস্টার্ন স্টেটের তো কোনো পোর্ট নেই। তাহলে এই যে এই সব স্টেটগুলো যে ইম্পোর্ট এক্সপোর্ট করছে, এই পোর্টটাই আমাদের ব্যবসা দিত। এর সাইড ব্যবসা বেরিয়ে যেত, লরি, ট্রান্সপোর্ট। আপনি বলছেন যে যদি শিল্পক্ষেত্রে বা অর্থনৈতিক পরিকাঠামো চাঙ্গা করতে গেলে আগে পোর্টগুলোর উপরে জোর দিতে হবে। এই পোর্ট তো প্রথম। সেকেন্ড হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। আমি বাস্তবে জানি ফলতা এসিজেডে যারা এক্সপোর্ট হাউস চালায়, তাদের তো লেবার ছাড়া শিক্ষিত ম্যানেজমেন্ট স্টাফ দরকার। তাদের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে কোনো শিক্ষিত ম্যানেজমেন্ট স্টাফ ফলতায় চাকরি নিয়ে দুদিনে পালিয়ে যায়। কারণ কি, কেউ ফ্যামিলি ছাড়া না থাকতে চায়, তারা 2.5 ঘন্টা লাগে এই 60 কিলোমিটার যেতে। তো তাদের এত কনজেস্টেড রাস্তা নেই। তো আজকে প্রথম পশ্চিমবঙ্গ করতে হবে একটি টোটাল নর্থ সাউথ এক্সপ্রেসওয়ে, মানে একদম সাগর থেকে পাহাড়। তাহলে তাই করলে আজকে পশ্চিমবঙ্গ তো কলকাতাকে ভেবে লাভ নেই, সারা পশ্চিমবঙ্গকে তো নিয়ে চলতে হবে। তাহলে আজকে নর্থ বেঙ্গলে যদি ইন্ডাস্ট্রি হয়, তারা 500 কিলোমিটার যদি 4 ঘন্টা, মানে 4 ঘন্টা হবে না, 5 ঘন্টাও পোর্টে পৌঁছতে পারে। তার জন্য 6 বা 8 লেন হাইওয়ে লাগবে। তো আমাদের যেটা কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে NH-34, সে 15 বছর ধরে তৈরি হচ্ছে। কিছুটা হয়েছে, কিছুটা হয়নি। এবার ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্টে কি হয়, এই ডাউনলাইন অর্থনীতি বাড়তে থাকে। যেই সরকারি ইনভেস্টমেন্ট হবে, রাস্তাঘাট, পোর্ট, প্রথম হচ্ছে ডাইরেক্ট এমপ্লয়মেন্ট, মানে লেবার, তার 4টে সাপ্লায়ার, ধরো সিমেন্ট, বালি, স্টিল,
এবং সাপ্লায়ারদের লেবার। তো এইটাই অর্থনীতিতে, এটাকে বলে কিক স্টার্ট। অর্থনীতিটা যেটা দমে গেছে তাকে চালু করে দাও, এটা গেল প্রথম। সেকেন্ড হচ্ছে, আমাদের রাজ্য ওই পুরনো দিনের ইতিহাস ঘেটে লাভ নেই। আজকে প্ল্যানিং হওয়া উচিত আমরা আমাদের স্ট্রেংথটা কী। হিন্দুস্তান মোটর এই রাজ্যের তৈরি হতো এক সময় 40 বছর। না, আমি ওই জায়গাটা আসছিলাম, যে সমস্ত আমি যে প্রশ্নটাতে আসছিলাম, যে এত সংখ্যক প্রতিশ্রুতি আছে, যে প্রায় 60 লক্ষর উপরে যুবক যারা ভিন রাজ্যে গিয়ে তারা পরিযায়ী শ্রমিক না নিয়ে কাজ করে পরিজন চালাচ্ছে, সংসার চালাচ্ছে। পাশাপাশি এ রাজ্যের মেধা সব বিদেশে বাইরের স্টেটগুলোতে চলে যাচ্ছে। সেই জায়গা থেকে বহু কলকারখানা আমরা দেখেছি, মানে লম্বা লাইন, হাজার হাজার কলকারখানা এ রাজ্যে বন্ধ রাজনৈতিক কারণে, বিশেষত রাজনৈতিক কারণে বন্ধ হয়েছে। বহু কলকারখানা আমরা দেখেছি অন্য স্টেটে সরিয়ে নিয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে এই সরকার, নতুন সরকারকে ঠিক কোন জায়গাটায় প্রথমে জোর দিতে হবে, যে এই যে প্রতিশ্রুতি এত সংখ্যক মানুষকে, পরিযায়ী শ্রমিককে এই রাজ্যে আটকে রাখবে, তাদের কাজ দেবে, তাদের পরিবারকে সচ্ছল রাখবে, ঠিক আপনার মনে হয় যে কোন জায়গাটা প্রথম থেকেই জোর দিতে হবে? দেখো, ব্যবসায়ীরা প্রথম আসবে হচ্ছে তার ইনফ্রাস্ট্রাকচার, সে যেন গিয়ে ফ্যাক্টরিটা করে চালু করতে পারে। সেকেন্ড, ব্যবসায়িক মহলে যেটা বলা হয় ইজ অফ ডুইং বিজনেস। একটা ব্যবসাদার সে যদি একটা জমি নেয়, সেটা ইনভেস্ট করে তৈরি করতে যেন তার প্ল্যান স্যাংশন থেকে, মিউটেশন থেকে, ল্যান্ড কনভার্সন থেকে যেন টাইম দিয়ে 72 ঘন্টা, ওইটা একটা ছাতার নিচে যেন সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। পলিউশন থেকে আজকে পশ্চিমবঙ্গের এমএসএমই বেশিরভাগ ইউনিটের ফায়ার লাইসেন্স রিনিউ হয়নি 3 বছর। এবার ধরো ওই একটা ইউনিটে যদি আগুন ধরত, তার ইন্স্যুরেন্স ক্লেমে বলতো আগে তোমার ফায়ার লাইসেন্স আছে। কিন্তু এর দুটো দিক আছে, এটা আমি বুঝিনি যে আগের সরকার কেন এগুলো আটকে রেখেছিল। ফায়ার লাইসেন্স রিনিউ না করলে স্টেট গভর্নমেন্টও তো তার রেভিনিউ পাচ্ছে না, লাইসেন্স তো ফ্রি আছে। তো এটা কী কারণে, এটা পুরনো সরকারই বলতে পারবে। আমাদের আন্ডারে অ্যাসোসিয়েশনের চেম্বারে হাজার হাজার এমএসএমই ইউনিটের ফায়ার লাইসেন্স রিনিউ হয়নি গত 3 বছর। এটা একটা উদাহরণ দিলাম। আজকে একটা নতুন ফ্যাক্টরি করতে গেলে তার ল্যান্ড কনভার্সনে এর পেছনে দৌড়াও, ওর পেছনে দৌড়াও। আর তার এই ডিসেম্বর মাসে আমাদের পাশের নতুন রাজ্য উড়িষ্যা, যারা আমাদের অনেকে, উড়িষ্যা চিফ মিনিস্টার তাজ বেঙ্গলে মিটিং করে গেল এবং আমাদের চেম্বার অফ কমার্স সব ব্যবসাদারদের পার্সোনাল ইন্টারভিউর জন্য অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, যে তুমি উড়িষ্যায়, এবং আগে বলে দিয়েছিল সেক্রেটারিকে, তুমি চিফ মিনিস্টারকে মিট করতে চাও, কোনো ব্যবসায়িক প্রপোজাল আছে, অমুক সময় তোমায় 10 মিনিট দেওয়া হলো। এবং ওইখানে স্পটে 8টা ডিপার্টমেন্টের সেক্রেটারি ছিল, অন স্পট স্যাংশন দেওয়া, জমি লাগবে স্যাংশন, মিউটেশন লাগবে স্যাংশন। এই কালচারটা এই রাজ্যে ফিরিয়ে আনতে হবে। এইটা হচ্ছে এখন ওয়ার্ল্ডের কম্পিটিশন। যেটা বললাম না যে এক রাজ্যের সাথে আরেক রাজ্যের এখন কম্পিটিশন। একদম। এখানে রাজস্থান থেকে আমাদের এখানে প্রচুর মারোয়ারি পপুলেশন আছে 200-300 বছর ধরে, যারা নাম, এই ধরো না, এই বিল্লা, খৈতান, এরা তো 200-300 বছর বাংলাভাষী। এখন রাজস্থান গভর্নমেন্টের মাথায় ঢুকেছে এরা তো আমাদেরই রাজস্থান গভর্নমেন্ট পুরো টিম নিয়ে এখানে মিটিং করছে আইটিসি সোনারে, ব্যবসাদারদের নিয়ে, যে তোমরা রাজস্থানে ফেরো, ইনভেস্ট করো। কম্পিটিশন, সব রাজ্য এখন কারণ এখন সেই আগেকার দিনে সোশ্যালিস্ট টাইমে যে সেন্টার গ্রান্ট, যেটা আমরা শুনে বড় হয়েছি, সেন্টার দেখছে না, এখন আর নেই। এখন ওপেন কম্পিটিশন। এখন তুমি সেন্টারকে দোষ দিতে পারবে না, তোমার রাজ্যে তোমায় নতুন ক্রিয়েট করতে হবে। এইবার প্রশ্ন হচ্ছে, এই রাজ্যর লং টার্ম প্ল্যানিং দরকার। সেটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রি বা একটা হাব, সেটা সাকসেসফুল হয় কেন হয়, আমার রাজ্য তার র মেটেরিয়ালে আমি সবার থেকে এগিয়ে, রাইট, নইলে আমার কোনো স্কিল এগিয়ে। মানে এক্সাম্পল ধরো, সুরাটের যে ডায়মন্ড এখন ওয়ার্ল্ডের টপ হাব, যত ডায়মন্ড ওয়ার্ল্ডে তার একটা বিরাট পোর্শন সুরাটে হচ্ছে। সুরাটের ওটাই হাব হয়ে গেছে, ওরা করতে করতে ওটাকে ওরা দাঁড় করিয়ে দিয়েছে।
এবং ওই ডায়মন্ড হাবে আমাদের বাংলার কত স্কিল লেবার কাজ করছে। তার মানে আমাদের যে নেতৃত্ব তাকে আইডেন্টিফাই করতে হবে আমরা কোনটা করব 20 বছরে। ওই আমার এক সময় হিন্দুস্তান মোটর ছিল বলে আবার মোটর ইন্ডাস্ট্রি, এখানে মোটর ইন্ডাস্ট্রি চলবে না। কারণ হচ্ছে তার যে অ্যান্সেলারি ইউনিট, তার যে ধরো সিট বানাবে, তার নাট বোল্ট বানাবে, তার অনেক কিছু থাকে, সেই ইনফ্রাস্ট্রাকচার আমাদের তৈরি। সবচেয়ে বড় কথা হচ্ছে গাড়ির কোম্পানিগুলো যেগুলো আজকে তো বেশিরভাগ ফরেন ব্র্যান্ড, তারা ইন্ডিয়াকে বেস করছে গ্লোবাল সাপ্লাইয়ের জন্য। যত ইন্টারন্যাশনাল ব্র্যান্ড নামি দামি গাড়ি, তারা ইন্ডিয়ার কস্টটা যেহেতু কম, তারা ইউরোপে মার্কেট করছে বা যে কোনো ওয়ার্ল্ডে মার্কেট করছে, তৈরি হচ্ছে ইন্ডিয়ায়। তো এই তৈরি হয়ে এক্সপোর্ট করতে তাদের কি দরকার? তাদের হচ্ছে খরচা কমানো। একটা খরচা হচ্ছে তাদের ম্যানুফ্যাকচারিং হবে পোর্টের কাছে। তো আজকে আমাদের কারণ ট্রান্সপোর্টেশনে সবচেয়ে সস্তা হচ্ছে জল, তারপর হচ্ছে স্থল, তারপর হচ্ছে বায়ু। তো প্রথম ব্যবসার যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট একটা নাম দিয়েছে, যেটা ওরা সড়ক যোজনা বা এরকম কিছু, যেটা ওরা প্ল্যান করছে পুরো দেশটাকে হাইওয়ে দিয়ে ঘিরে দেবে, যাতে একটা মাল এখান থেকে ব্যাঙ্গালোর যাবে একদিনে বা 1.5 দিনে, যেটা এখন লাগে 10 দিন। কারণ কোভিডের পর, চায়না হওয়ার পর প্রচুর মাল্টিন্যাশনাল কোম্পানি ওখান থেকে কারখানা তুলে নেয়। তখন মিডিয়া স্পেকুলেশন হয়েছিল যে সব ইন্ডিয়ায় আসবে। একটা স্টাডি রিপোর্ট আমার চোখে এসছে, তারা ইন্ডিয়াকে স্টাডি করেও চলে গেছে ভিয়েতনাম, ফিলিপাইন্স। কারণ হচ্ছে ওরা দেখছে যে ইন্ডিয়ার একটু ভেতরে হলে ট্রান্সপোর্টেশন অনেক টাইম আর টাকা লেগে যাচ্ছে। তো যেটা এই গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট প্ল্যান নিয়েছে, রেলওয়েটাকে মডার্নাইজ করছে, যাতে ফ্যাক্টরি তৈরি করলে হবে না, ফ্যাক্টরি তৈরি করার পর তার মাল আসা, র মেটেরিয়াল এবং তৈরি মাল যাতে তাড়াতাড়ি বার করে দিতে পারে। আজকের দিনে একটা ইন্ডাস্ট্রির পক্ষে প্রত্যেক দিন একটা বড় কস্ট। তো একদিন লেট হলে মানে সে একদিন বাদে পেমেন্ট পাবে, একদিন লেট হলে মানে তার এক্সট্রা লেবার খরচা হবে। তো প্রথম রাজ্যের টার্গেট হবে 20 বছরের প্ল্যানিং নিতে হবে, এই রাজ্যকে আমরা কিসে স্পেশালাইজ করব। যে হঠাৎ এখানে একটা স্যাংশন দিলাম, এই যে আমরা সিঙ্গুর নিয়ে কথা বলি, একটা ডেকে নাম ডাক করে সিঙ্গুর টাটাকে বসিয়ে দিলাম, তার মানেই আমার রাজ্য ডেভেলপ হবে না। আমি একটা প্রশ্ন আসবো এই জায়গাতে, যে আপনি বারবার বলছিলেন যে ডানলপ, তারপর জিকেডাব্লিউ, হিন্দ মোটর, তারপর আইসিআই, এই যে কোম্পানিগুলো প্রায় পশ্চিমবাংলা থেকে উঠে গেছে, এদের কি ফিরিয়ে আনা প্রয়োজন আছে? পাশাপাশি এই যে প্রচুর সংখ্যক কলকারখানা বন্ধ হয়ে পড়ে আছে, এইগুলো কি যত তাড়াতাড়ি খোলা সম্ভব হয় ততই কি কর্মসংস্থান বাড়তে শুরু করবে? না, এই কারখানাগুলো যে বন্ধ হয়ে গেছে, এদের প্লান্ট মেশিনারি, এদের ধরে নাও এদের কিছু নেই, মানে ওটা জমি ছাড়া কিছু নেই। কারণ ওরা বেশিরভাগ কারখানা হাইকোর্ট থেকে দেউলিয়া হয়ে গেছে। একটাই হচ্ছে যে ওই জমিগুলোকে যদি ফ্রেশ ইনভেস্টমেন্টের লোকে দেওয়া হয়, তুমি জানো কি না জানি না, পশ্চিমবঙ্গ এখন একটা বড় বেস হয়ে গেছে মেট্রো রেলের বগি তৈরি হওয়া। আজকে হিন্দুস্তান মোটরের একটা অংশ টিটাগড় ওয়াগন কিনে নিয়েছে। আমি ঠিক জানি না কিনেছে বা লিজে, সেটা কি অ্যারেঞ্জমেন্টে নিয়েছে। হিন্দুস্তান মোটরসের যে জায়গাটা ছিল বিশাল, সেখানে টিটাগড় ওয়াগন জায়গা নিয়ে ডেভেলপ করে সেট করে এখন ভারতবর্ষের যত মেট্রো রেল আর ওই বন্দে ভারতের ট্রেন হচ্ছে, তার বগিগুলো হচ্ছে এখন হিন্দ মোটরে। তো তো তাহলে কি হলো, হিন্দুস্তান মোটরের আর ভাইব্রিটি নেই, ও শেষ। ওর মেশিনপত্র 40 বছরের মানে মডার্ন মেশিনারি নেই, কিন্তু ওই জায়গাগুলোকে ইউটিলাইজ করা যেতে পারে নতুন ইনভেস্টমেন্টের জন্য। কিন্তু নতুন ইনভেস্টমেন্টে কোন কোন ইন্ডাস্ট্রি আসবে সেটা দেখতে হবে, যে আমাদের রাজ্যে কোন ইন্ডাস্ট্রি হলে তার ভায়াবল। আজকে কিন্তু ব্যবসাদারি গড। আমি এই জায়গাটা একটু থামাবো আপনাকে। আমি একদম জানতে চাইব যে ভারত চেম্বার অফ কমার্স আপনাদের বণিক মহলদেরকে নিয়ে আপনাদের ওঠা বসা, কোন কোন শিল্পের সম্ভাবনা আছে,
মাঝারি শিল্প, এমএসএমই সবগুলোকে নিয়ে আপনাদের চর্চা চলে। এই মুহূর্তে পশ্চিমবাংলার নতুন সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এখানে শিল্পপতিদের আশায় বিনিয়োগ করার ক্ষেত্রে তাদের যা যা যাবতীয় প্রয়োজনীয়তা সেগুলো আমরা এফোর্ট দেব, সেই জায়গায় দাঁড়িয়ে কোন কোন কোম্পানি, কোন ধরনের ইন্ডাস্ট্রিকে পশ্চিমবাংলায় আসলে এই মুহূর্তে ফিরিয়ে নিয়ে আসলে পশ্চিমবাংলার হাল ফিরতে শুরু করবে? দেখো, ওইটাই বললাম, কম্পিটিশন। পশ্চিমবঙ্গ আমার কি এমন আছে যে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আসবে? হ্যাঁ, আমার আছে মাইন, আর এখন যে নতুন মাইন আমাদের শুরু হয়েছে বা যেটা নিয়ে ডিসপিউট ছিল, দেউলচা পাঁচামি। আজকে শোনা গেছে যে অশোকনগরের দিকে কিছুটা গ্যাস হবে, পাওয়া যেতে পারে। একটা বড় গভর্নমেন্টের দিকে যদি বলো ইন্ডাস্ট্রি, আমি একটা বলতে পারি গভর্নমেন্ট এখন ফুল ফর্মের ডিফেন্স প্রোডাকশন। কারণ এইসব অনেক কমিটিতে আমি জড়িত ছিলাম, বলতে পারি মিনিস্ট্রি অফ ডিফেন্স পশ্চিমবঙ্গতে একটা বড় ডিফেন্স প্রোডাকশনের ওদের চিন্তা ভাবনা আছে। তো এটা গেল একটা, এটার জন্য কোনো প্রাইভেট মার্কেট দরকার নেই, ওটা খরিদ্দার গভর্নমেন্ট নিজে। সেকেন্ড হচ্ছে যে আমাদের এখানে র মেটেরিয়াল কি, আমাদের আশেপাশে আয়রন অ্যান্ড স্টিল আছে, আমাদের আশেপাশে সিমেন্ট আছে। তো আজকে বাকিটা হচ্ছে টেকনোলজি। এবার ধরো বড় বড় ইন্ডাস্ট্রিতে একটা বাস্তব সত্য হচ্ছে পশ্চিমবঙ্গর যে জনবসতি, তার যে ঘনত্ব, এটা ইংলিশে বলে ডেনসিটি, পপুলেশন ডেন্সিটি, এটা ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে টপ দুটো জায়গায়। এর দুটো আছে, একটা হচ্ছে আমাদের ল্যান্ড অ্যাভেলেবল কম, সেকেন্ড হচ্ছে আমাদের লোক শ্রমিক বা চাকরি কম। আজকে ইন্ডাস্ট্রি মানে আমরা যেটা বলি অর্গানাইজ সেক্টর যাকে বলে, মানে বড় মাল্টিন্যাশনাল বা ইন্ডাস্ট্রি বা গভর্নমেন্ট, এটা কিন্তু ভুল ধারণা। এরা কিন্তু 7%ই খালি এমপ্লয়মেন্ট দেয়। তাহলে আমাদের ভাবতে হবে, আজকে ধরো একটা আইটি ইন্ডাস্ট্রি তুমি বড় হাব করে দিলে, যেটা ব্যাঙ্গালোর, ওর দেখতে বড় চমক, কিন্তু তার চাকরি দেওয়ার ক্ষমতা বেশি নেই। শিক্ষিত উচ্চ শিক্ষিতরা হয়তো পেয়ে যাবে। তো আজকে কিন্তু আমরা লেট ঢুকে গেছি মার্কেটে, আইটি হয়তো হবে ইস্টার্ন জোনে, কিন্তু ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ এরা অনেক এগিয়ে, গুরগাঁও। তাহলে আমাদের সরকারকে প্ল্যান করতে হবে যে আমরা কি অর্থনৈতিক প্ল্যানিং করব যেখানে মাস এমপ্লয়মেন্ট হবে। আমার চোখে এখানে দেখতে পাচ্ছি তিনটে ডাইরেক্ট। একটা তো প্রথম 10 বছর কেটে যাবে ইনফ্রাস্ট্রাকচার, এর প্রচুর লোককে চাকরি দেবে, পোর্ট, রাস্তা, আরও মানে বিভিন্ন টাউন, তার ডেভেলপমেন্ট, এগুলো একটা বড় এমপ্লয়মেন্ট দেবে। নেক্সট তিনটে পশ্চিমবঙ্গ এগিয়ে ভারতবর্ষের বাকি রাজ্যদের থেকে হচ্ছে এগ্রিকালচার, আরেকটা জায়গা হচ্ছে ট্যুরিজম। এই দুটো হচ্ছে হাই এমপ্লয়মেন্ট জেনারেশন ইকোনমিক ব্যবসা। ট্যুরিজম ওয়ার্ল্ডের 7% পপুলেশনের ট্যুরিজম এমপ্লয়মেন্ট দেয়, আইটি স্টিল দেয় না। এই যে বিগত 15 বছরের যে সরকার আপনি দেখলেন, এক কথায় প্রশ্নের উত্তর চাইব, এই পশ্চিমবাংলার ইন্ডাস্ট্রিকে, অর্থনীতিকে কতটা নষ্ট করে গেছে বলে মনে হয় আপনার, বা উন্নতি করে গেছে? ইন্ডাস্ট্রির এরা কিছু করেনি। অর্ধেক চেম্বার অফ কমার্সে গত 8-9 বছর চেম্বার অফ কমার্সের সাথে লোকাল গভর্নমেন্টের সবসময় আমরা দেখে এসেছি, গত 50, 60, 70 একটা কানেকশন থাকতো। ইভেন বাম জমানায় কিন্তু ইন্ডাস্ট্রি মিনিস্টার চেম্বার অফ কমার্সে বছরে একবারে হলো ইনভিটেশনে আসতেন। কিন্তু এত বড় বড় বিজনেস সামিট হয়েছে বিশ্বমানের, ওখানে একটা চেম্বার অফ কমার্স ইনভলভ ছিল? কেউ তো ছিল না। ওটা প্রত্যেক সরকারে কিছু ছিল কি, ও তো ভর্তি পার্টি ক্যাডারের ভর্তি ছিল, আর কিছু পেটুয়া লোক থাকতো যারা কোনো কারণে গভর্নমেন্টের ওপর উপকৃত, তারা যেতে বাধ্য। কিন্তু ওই সাবমিটটা করে তো সবাই হেসেছে, হাজার হাজার কোটি টাকা আমি কাল দিচ্ছি, সেই হাজার হাজার কোটিটা। এবং সেটা এখন দেখো, কোনো ব্যবসাদার কোনো গভর্নমেন্টের এগেনস্টে ডাইরেক্ট কনফ্রন্টেশনে যাবে না। এখন যদি
আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি আমায় ফোন করে রাখতো, কাল তুমি, আমার পক্ষে সম্ভব না ওনাকে না বলা। বা এখন কারেন্ট হচ্ছে শুভেন্দু অধিকারী মহাশয়, আমায় যদি ডাকে না করব না, আমি ওনাকে পছন্দ করি না করি। তো ব্যবসাদাররা কখনো রাজনৈতিক লড়াইয়ে ঢুকবে না, কিন্তু বাস্তব হচ্ছে গভর্নমেন্ট ইন্ডাস্ট্রির সাথে কানেক্ট ছিল না। না, আমি ওই জায়গাটা আসবো, তার আগে একটা ছোট্ট প্রশ্ন নিয়ে যাই যে যদি ডাকে শুভেন্দু অধিকারী বর্তমান মুখ্যমন্ত্রী, আপনি প্রস্তুত? যে কোনো সময়। আমার 30-40 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স, আমাদের তো শেষ বয়স। যদি এই রাজ্যের জন্য আমরা কিছু করতে পারি, আমি কেন, আমার পুরো টিম, চেম্বার সবাই নেমে পড়বে। তারপর যেটা বলছিলেন, হ্যাঁ, তো যেটা হচ্ছে এই ইন্ডাস্ট্রিয়াল সাবমিটগুলো লোক দেখানো, এই রাজ্যের ওটার ফোকাস ছিল না। তাহলে এতদিনে অনেক কিছু, বরঞ্চ এখান থেকে অনেক ইন্ডাস্ট্রি উঠে চলে গেছে। আমার জানা অন্তত 10-12টা ইন্ডাস্ট্রি আমার জানা হয় রাজনৈতিক কারণ, নইলে কোনো ডিস্টার্বেন্সের জন্য বাধ্য ছেলে, তারা এখানেই জন্ম, এখানেই শুরু করেছিল, কিন্তু এখন গুজরাট, ইউপিতে চলে গেছে। এত বছর ধরে 40 বছরের অভিজ্ঞতা, প্রথম 34 বছর বাম জমানা দেখেছেন, 15 বছর টিএমসি জমানা দেখেছেন, জাতীয় দল ক্ষমতায় এসেছে। কি মনে হয় যারা বেরিয়ে গেছে, যারা এই রাজ্য ছেড়েছে যে রাজনৈতিক কারণ, ইনফ্রাস্ট্রাকচারের কারণ, তাদের কি এই সরকার ফিরিয়ে আনতে পারবে? অনেক প্রতিশ্রুতি। দেখো, ব্যবসাদারদের ইমোশন নেই, সেন্টিমেন্ট নেই। হ্যাঁ, ইমোশন থাকে, ভিটে বাড়ি টু ওয়ান এক্সটেন্ট, যে আমি আমার ভিটে বাড়িতে, ধরো আমি এখান থেকে ব্যবসা করে গুজরাটে গিয়ে যদি 10 টাকা কামাই, হয়তো বাংলায় করলে আচ্ছা 8টা পাচ্ছি, ভিটে বাড়িতে পাচ্ছি নিজের রাজ্যে, কিন্তু 10-এর জায়গায় ওটা 5 নেমে গেলে তখন সেন্টিমেন্ট থাকবে না। কারণ একটা ব্যবসাদার, সে লোনের রিস্ক নিয়ে, এত টাকা ঘাটতি নিয়ে সে ব্যবসা করতে আছে, তার কাছে ইমোশন কাজ করবে না। ব্যবসার কাছে হচ্ছে এখানে ব্যবসা করলে আমার লাভ আছে, কেন লাভ আছে সেটা অ্যানালিসিস, আর কি সুবিধে। অনেক ধন্যবাদ। আমরা তখন কথা বলছিলাম অচ্যুত চন্দ্র, এমএসএমই সাব কমিটির চেয়ারম্যান। তিনি যেটা জানালেন যে এই রাজ্যে সরকার সবে গঠন হলো, আগামী দিনে এই রাজ্যের পরিযায়ী শ্রমিকদেরকে ধরে রাখতে গেলে, কর্মসংস্থান বাড়াতে গেলে এবং অবশ্যই অর্থনৈতিক পরিকাঠামোকে আরও চাঙ্গা করতে গেলে বেশ কয়েকটি সেক্টরের উপরে নজর দিতে হবে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে, পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচারে যথেষ্ট জোর দিতে হবে, এমনটাই তিনি জানালেন। আমরা এগ্রিকালচার নিয়ে এরপরে আবার একটি অনুষ্ঠান আমরা অচ্যুতবাবুকে নিয়ে করব। আজ আমাদের অনুষ্ঠান এখানেই শেষ।